হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে ভিডিওতে আপনাদের সঙ্গে একটা রোগের কিছু ডিফারেন্ট অ্যাসপেক্টের বিষয়ে আমি আলোচনা করব। যেমন আপনারা তো জানেন যে ফিস্টুলা, পাইলস এবং ফিশার, এই তিনটেই কিন্তু এমন একটা রোগ যেটা সব আমাদের পটির রাস্তায় হয়। তো এই রোগগুলোর অ্যাকচুয়ালি কোথায় পার্থক্য আছে এবং আদৌ কি এই রোগের একে অপরের সঙ্গে কোনো সম্পর্ক আছে, এই বিষয়ে আমি আপনাদের এই ভিডিওতে বলবো। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে, আর দয়া করে ভিডিওটা পুরো দেখবেন, তাহলে আপনারা পুরোভাবে জানতে পারবেন জিনিসটা কী। তো বন্ধুরা, এই যে পাইলস রোগটা আছে, পাইলসের সঙ্গে কিন্তু ফিশার আর ফিস্টুলা তেমন কোনো সম্পর্ক নেই। পাইলসটা সম্পূর্ণ একটা আলাদা রোগ, আর ফিশার আর ফিস্টুলার মধ্যে কিন্তু অল্প হলেও একটু সম্পর্ক রয়েছে। কেমন রয়েছে আমি আপনাদের বুঝিয়ে দিই। পাইলসটা আসলে কি হয়, যখন আমাদের বয়স হয়ে যায়, আমাদের যে শিরাগুলো রয়েছে ওইগুলো আগের মতো স্ট্রং থাকে না। তো এবারে আপনি লক্ষ্য করবেন, আমাদের যে পটির রাস্তা, যে রেকটাম যাকে বলা হয়, ওখানে প্রচুর শিরা রয়েছে, অনেক শিরার নেটওয়ার্ক রয়েছে। কারণ ওই জায়গাগুলোতে আমাদের যে ইন্টেস্টাইন আছে, ওই জায়গাগুলোতে আমাদের ফুডে, আমাদের খাবারে যেই নিউট্রিয়েন্টসগুলো আছে, যেই ভিটামিন, প্রোটিন, এইগুলো যেগুলো রয়েছে, ওইগুলো অ্যাবজর্ব হয়। তো এই শিরাগুলোই অ্যাবজর্ব করে। তো এবারে যখন পটি করার সময় কেউ চাপ দেয়, প্রেশার দেয়, তখন কি হয়, এই শিরাগুলোতে ব্লাড ফ্লোটা বেড়ে যায়, ব্লাড প্রেশারটা বেড়ে যায়, যার ফলে কি হয়, এই শিরাগুলো বেলুনের মতো ফুলে ওঠে। কিন্তু ধরুন বয়স কম, অল্প বয়স, প্রেশার দিচ্ছে, শিরাটা যেমন বেলুনের মতো ফুলবে, তেমনই দ্রুত গতিতে আবার শিরাটা নর্মাল সাইজেও চলে আসবে। কিন্তু যখন বয়স হয়ে যায়, তখন দেখা গেছে শিরাটা যে ফোলার পরে পুরোটা ছোট হতে পারলো না, একটু বড় হয়ে রয়ে গেল। তো এবারে কি হচ্ছে, ওই যে বড় হয়ে রয়ে গেল, এই 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 সম্পূর্ণ জিনিসটা কিন্তু বন্ধুরা রেকটামের ভেতরে হয়, মানে আমাদের পটি করার রাস্তার ভেতরে, বাইরে নয়, ভেতরে। তো এই যে শিরাটা ফুলে রয়ে গেল, এইটায় পরবর্তীকালে একটা অবস্ট্রাকশন ক্রিয়েট করবে। যখন মানুষ পটি করবে, তখন পটির রাস্তায় এই যে ফুলে রয়ে গেল, এটা একটা অবস্ট্রাকশন ক্রিয়েট করবে, যার ফলে কি হবে, পটি তো বের করতেই হবে। যখন পটিটা বের করবে, তখন কি হবে, এই অবস্ট্রাকশনে ছিলে যেতে পারে, ছিলে যেতে পারে, যার ফলে কী হবে, ওখানে ব্লাড বেরোবে, ব্লিডিং হতে শুরু হয়ে যাবে। তো পাইলসের অনেক স্টেজ আছে। প্রথমে পাইলস ফার্স্ট স্টেজে ভেতরে থাকে, তারপরে আরও যখন ফুলে যায় তখন স্টেজ 2তে চলে যায়। তারপরে এই যে ফুলছে না, এইটার ছোট হচ্ছে না, এটা ফুলতে থাকছে, তারপর আস্তে আস্তে ফুলে ঝুলে বাইরেও বেরিয়ে পড়ে, রেকটামের বাইরেও চলে আসে। তো অপারেশনে কি করা হয়, এই পাইলসটাকে কেটে বার করে দেওয়া হয়। কেটে সার্জারি করলেও কেটে বার করে দেওয়া হয়, আর লেজার করলে লেজার দিয়ে পুড়িয়ে আলাদা করে বার করে দেওয়া হয়। তো পাইলসটা এইভাবেই হয়। পাইলস কিছুই না, শিরাটা ফুলে যায়, ওই ফোলা শিরাটা পটির রাস্তাটাকে অবস্ট্রাক্ট করে, পটি হতে সমস্যা হয়, আর পটি হওয়ার সময় ওটা ছিলে যায়, কেটে যায়, রক্ত বেরিয়ে যায়, এটাই পাইলস। তাহলে এবারে আমরা আসি ফিশারটা কি। ফিশার হচ্ছে, আপনি পটি করছেন, তো অনেকের দেখবেন আমাদের পটির রাস্তার যে মুখটা হয়, ওইটা দেখবেন একটু রাবার ব্যান্ডের মতো হয়, গার্ডারের মতো। যেমনি আপনি যদি গার্ডারটাকে হাত দিয়ে এরকম করে বড় করেন, বড় হবে, হাত সরিয়ে নিলে গার্ডারটা আবার ছোটো হয়ে যায়। তো পটির রাস্তাটা ওরকম হয়, গার্ডারের মতো হয়, বড় হয়, ছোট হয়। তো অনেকের দেখবেন ওই জায়গাটা, ওই মাসেলটা খুব টাইট হয়, যার ফলে যখন সে পটি করে, পটিটা সহজে বেরোতে পারে না। অনেক সময় কি হয়, পটি তো বেরিয়ে যায়, ধরুন ওনার যে পটি করছে তার পটিটা খুব শক্ত, খুব হার্ড স্টুল আছে, সে পটি করলো, পটি তো বেরিয়ে গেল, কিন্তু হতেই পারে রেকটামের মুখে কোথাও চিড়ে গেল, হালকা ছিলে গেল।
তো ওইটাকেই ফিশার বলা হয়। ছিলে গেলে কি হবে, স্বাভাবিক আপনার হাতে যদি ছিলে যায় এটা কী করে, জ্বালা করবে, জল দিলে জ্বালা করবে। ফিশারেও তাই হয়, ফিশার আপনার এখানে জ্বালা করবে। এবারে কি হচ্ছে, যখন আপনার এখানে ছিলে যাচ্ছে তখন আমাদের যে ন্যাচারাল রোগ প্রতিরোধ ক্ষমতা আছে ওই ছেলেটার সঙ্গে লড়তে শুরু করে দেয় এবং ওটা সারিয়েও দেয়। কিন্তু বয়সের সাথে কি হয়, আমাদের এই রোগ প্রতিরোধ ক্ষমতাটাও কমে যায় আর সারার রিকভারির প্রসেসটাও অনেক দুর্বল হয়ে যায়। তো কী হয়, ফিশারটা দেখবেন সারছে না। এবারে যতক্ষণ, তো এইটাই আপনি বুঝতে পারছেন ফিশার একে বলে। এবারে আপনি ভাবেন তাহলে ফিস্টুলাটা কি, এর ফিশারের সাথে ফিস্টুলার সম্পর্কটা কোথায় সেইটা আপনাদের বোঝাই। এই যে ফিশার হলো, অনেক সময় কী হয়, ফিশারটা হালকা ছেলে, যতক্ষণ হালকা ছেলা মতো রয়েছে ততক্ষণ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সেটা সেরে যায়। কিন্তু যদি ওই ফিশারটা একটু ডিপ হয়ে যায়, ডিপ কাট হয়ে যায়, তখনই কিন্তু সমস্যা, চিন্তার বিষয়। কারণ তখন কি হতে পারে, যখন ধরুন আপনি পটি করছেন, আপনার পটির কিছু পার্টিকেল ওই ক্ষতর ভেতরে ঢুকে যেতে পারে। যদি ক্ষতর ভেতরে ঢুকে যায় তাহলে ওটা কী হচ্ছে, ওইটা ওই ক্ষতর ভেতরে ট্র্যাপ হয়ে যাচ্ছে, ওটা বেরোতে পারছে না। এবং ট্র্যাপ হয়ে যেহেতু আমাদের পটি হচ্ছে সবথেকে নোংরা বস্তু এবং ওর মধ্যে জার্মস, ব্যাকটেরিয়া ভর্তি আছে, যখন ওটা ট্র্যাপ হয়ে যায়, বেরোতে পারে না, ওই জায়গাটা আমাদের যে ন্যাচারাল রোগ প্রতিরোধ ক্ষমতা আছে ওই জার্মসের সাথে লড়তে শুরু করে দেয় এবং ওইখানে একটা ইনফেকশন তৈরি হয়ে যায়। এবারে ওই ইনফেকশন দিয়ে ওইখানে ফুলে মতো যায়, ফোড়া মতো হয়ে যায়। যদি সঠিক সময়ে চিকিৎসা করিয়ে নেওয়া যায়, ফোড়াটাকে ফাটিয়ে যদি ভালো করে জায়গাটা ভেতরটা ভালো করে কেটে ক্লিনিং করিয়ে যদি মেডিসিন দিয়ে ঠিক করে দেওয়া যায়, ওয়েল অ্যান্ড গুড। যদি সঠিক সময়ে যদি চিকিৎসা না হয়, যদি ফোড়াটা থেকে যায়, ইনফেকশনটা বাড়তে থাকে, তাহলে আস্তে আস্তে কী হবে, ওই ফোড়াটা একটা রাস্তা বানাতে শুরু করবে। কারণ পুঁজটাকে বেরোতে হবে। আমি বুঝতেই পারছেন, রেকটাম থেকে তো ডাইরেক্ট আমাদের চামড়ার কোনো সম্পর্ক নেই। রেকটামের পরে আমাদের মাসেল থাকে, অনেক টিস্যুস থাকে, মাসেলস থাকে, তারপরে চামড়া আসে। তো ওই পুঁজটা, ওই ইনফেক্টেড পার্টিকেলসগুলো বের হওয়ার জন্য টিস্যুগুলোকে ইনফেক্টেড করে 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 টিস্যুর মধ্যে থেকে একটা টানেলের মতো তৈরি করবে, একটা রাস্তা তৈরি করবে, করে ঠিক ওই রাস্তাটা আমাদের চামড়া পর্যন্ত আসবে এবং চামড়াটা ফাটিয়ে পুঁচের মতো করে বার করে দেবে। তো আপনি যদি ভাবেন এই যে বেরিয়ে গেল মানে সেরে গেল, এটা কিন্তু সারলো না, এইভাবেই চলতে থাকবে এবারে। কারণ কি, ইনফেকশনটা তো ঠিক হচ্ছে না, ইনফেকশনটা তো রয়ে গেছে। আর যেহেতু আপনার ওইখানে ডিপ কাট হয়ে রয়েছে, আপনি যতবার পটি করছেন ওর মধ্যে পটি পার্টিকেল যাচ্ছে, ইনফেকশন হচ্ছে, পুঁজ তৈরি হচ্ছে, ওখান থেকে পুঁজ বেরিয়ে যাচ্ছে। তো এইটা অনবরত এই প্রসেসটা চলতে থাকবে। পুঁজ তৈরি হবে, পুঁজ বের হবে, পুঁজ তৈরি হবে, পুঁজ বের হবে। এবারে এইটাকেই ফিস্টুলা বলে। এবং ফিস্টুলাও আবার দুই প্রকারের হয়। একটা ফিস্টুলায় দেখবেন খুব যন্ত্রণা হয়, আর একটা ফিস্টুলায় যন্ত্রণা হয় না। আপনি বলবেন তাহলে এর ডিফারেন্সটা কী? যন্ত্রণা মানে, সাপোজ করুন আপনার ফিস্টুলা হয়েছে কিন্তু আপনার পুঁজটা সহজে বেরোতে পারছে না, বারবার পুঁজটা আটকে যাচ্ছে, ফের অনেক দিন পরে বেরোচ্ছে। যতক্ষণ পুঁজটা আটকে থাকবে আপনার ফিস্টুলা কিন্তু খুব যন্ত্রণা করবে, আপনি বসবেন যন্ত্রণা হবে, আপনি হাঁটবেন যন্ত্রণা হবে। কিন্তু যদি আপনার টানেলটা একদম ক্লিয়ার থাকে, পুঁজ তৈরি হচ্ছে আর বেরিয়ে যাচ্ছে, পুঁজ তৈরি হচ্ছে আর বেরিয়ে যাচ্ছে, তাহলে কিন্তু কোনো রকমের যন্ত্রণার অনুভব আপনি করতে পারবেন না। আপনি খালি দেখবেন ওইখান থেকে পুঁজ বেরোচ্ছে। তো বন্ধুরা, এইটাই ডিফারেন্স, পাইল, ফিশার এবং ফিস্টুলার, এইটাই ডিফারেন্স। আর আমি জানি না এই রোগ থেকে কতজনে সারে, কারণ আমার অনেক রিলেটিভ রয়েছে যাদের পাইলস আছে, তাদের অপারেশন হয়েছে, 2বার 3বার 4বার অপারেশন হয়েছে, তারা কিন্তু পুরোপুরিভাবে সারতে পারেনি। অপারেশন করার 1-2-3 বছর পর্যন্ত ঠিক থাকে, তারপর আবার হয়ে যায়। ফিস্টুলাতেও সেম কেস আমি দেখেছি, ফিস্টুলাতেও একবারে কেউ সারে না। ফিশারেও দেখেছি, যাদের ফিশার একবার হতে শুরু করে তাদের বারবার ফিশার হয়ে যায়। তো আমি এখনও নিজেও বুঝতে পারছি না যে এর সঠিক চিকিৎসাটা কী। আমি অনেক নেট সার্চ করেছি, অ্যালোপ্যাথ বলছে সার্জারি ছাড়া কোনো উপায় নেই এবং অ্যালোপ্যাথটাই বেস্ট ট্রিটমেন্ট এইটার জন্য। হোমিওপ্যাথ বলছে আমরা সার্জারি করব না, আমরা মেডিসিন দিয়ে সারিয়ে দেবো এবং হোমিওপ্যাথি বেস্ট ট্রিটমেন্ট। আয়ুর্বেদ বলছে আমাদের কাছেও ট্রিটমেন্ট আছে, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট আছে, ওইটা দিয়ে আমরা সারিয়ে দেবো। মানে সবাই বলছে তারাই বেস্ট, কিন্তু পেশেন্ট বুঝতে পারছে না কোনটা বেস্ট। কারণ পেশেন্ট তো ডিস্টার্বড হয়ে আছে, পেশেন্ট তো বিরক্ত হয়ে আছে, পেশেন্ট চাইছে সারতে। সবাই দাবি করছে যে সবাই বেস্ট, কিন্তু পেশেন্ট যার কাছেই যাচ্ছে সে তাকে সারিয়ে তুলতে পারছে না।
অ্যালোপ্যাথি যাচ্ছে, সার্জারি করছে, সার্জারির পরে ভাবছে সে সেরে যাবে, সে সারতে পারছে না। হোমিওপ্যাথি যাচ্ছে, ওষুধ খাচ্ছে, সে সারতে পারছে না। আয়ুর্বেদেও সারতে পারছে না। তা আমার কেসটাও কিছু তাই হয়ে দাঁড়িয়েছে বন্ধুরা। আমি তো সার্জারি করিয়ে নিয়েছি, এখনও পুরোপুরিভাবে সারতে পারিনি, মিথ্যে কথা বলবো না। এবং আমার আরও ভিডিও আছে, আপনি দেখতে পারেন, যেখানে আমি আরও ডিটেলস শেয়ার করেছি। আমার সার্জারির পরে কীভাবে ইনফেকশনসগুলো হয়েছে ওইগুলোও শেয়ার করেছি। তো এখন আমি ভাবছি যখন সার্জারি করিয়ে নিয়েছি, একবার না হয় হোমিওপ্যাথিটাও ট্রাই করে দেখি। তো বন্ধুরা, আপনারা আপনাদের বক্তব্যগুলো আমাকে কমেন্টে জানান যে আমাকে কী করা উচিত। এবং আপনি যদি আমার কাছ থেকে আরও কোনো তথ্য জানতে চান, অবশ্যই কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই আপনাদের সমস্ত কমেন্টের রিপ্লাই করব। এবং আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করবেন, যেন আমাদের যত ভাই বোনেদের এইসব রোগে আক্রান্ত আছে তারাও যেন সতর্ক হোক, তারাও যেন এই রোগটার বিষয়ে জানতে পারে এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই থাক, আবার পরের ভিডিওতে দেখা হবে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।